পয়েন্ট আছে, সেটা হচ্ছে রুরাল দিলে এটার পজিটিভ দিক আছে, কিন্তু আমরা যদি আবারও সেই কম্পিউটার দিলাম, মাস সব স্কুল স্যার বলছিলেন সব জায়গায় আমরা কম্পিউটার দিচ্ছি, এটা কিন্তু একটা সেলস হয়ে যাচ্ছে, কম্পিউটার সেলস একটা প্যাট্রোনাইজ করা হচ্ছে। বাট সাথে সাথে যদি আমরা শিক্ষক প্রপার এটার ইউজ করার, ওটা দিয়ে কি করা যাবে সেটার যদি ব্যবহার না করা হয়, বা ইন্টারনেট দিচ্ছি গ্রামে, সেখানে যদি প্রপার ইউজটা করা শেখানো না যায়, দক্ষ জনগোষ্ঠী, আমি দক্ষ টিচার, দক্ষ শিক্ষক যদি দিতে না পারি একটা স্কুলে, তাহলে এটার প্রপার ইউজ হবে না, এটা বক্সে থেকে যাবে, এটা একটা শোপিস হবে। আমরা শোপিস করতে চাই না। আমার স্যারের সাথে রাইটলি পয়েন্টেড আউট যে আগে ইউনিভার্সিটিগুলি, শিক্ষা প্রতিষ্ঠান, গভর্নমেন্ট এবং প্রাইভেট সবাইকেই বিনা পয়সায় ইন্টারনেট দেওয়া হোক, এট ফার্স্ট, এট লিস্ট প্রায়োরিটি বেসিস, আমাদের প্রায়োরিটি নাম্বার 1 2 তারপরে আমরা জনগণকে দেই। আমার কোনো, জনগণ অবশ্যই পাবে, কিন্তু আপনার মেধাবী ছাত্রদেরকে যারা ইউনিভার্সিটিতে পড়ছে বা কলেজে পড়ছে, তাদেরকে যদি বিনা পয়সায় দিতে পারি, ওদের বেশি ব্যান্ডউইথ, আমি বলছি না অল্প ব্যান্ডউইথ, বেশি ব্যান্ডউইথ যত বেশি দিতে পারবো ততই আমাদের জনগণের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। জি, ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। আরেকটা ফোন আছে, আমরা নিই। হ্যালো, লাইনটা কেটে গেছে। এইটার পর কোনো কমেন্ট করবেন? যে উনি ঠিকই বলেছেন, প্রথমে শিক্ষক পাঠাতে হবে, দক্ষ মানুষ যাতে ওই কম্পিউটারটা ব্যবহার করতে পারে। বাংলাদেশের অবস্থা এমন নয় যে আমি কম্পিউটার হাজার হাজার কিনে রাখলাম, কেউ ব্যবহার করলো না করলো কিছু আসে যায় না। উই ডু নট হ্যাভ এডুকেশন। লাভ হবে যে সাপ্লাই করেছে তার, এবং তারা এটা খুব এনজয় করবে আর কি। জি জি। আরেকটা প্রশ্ন আমি করি, যে আপনি তো বিদেশে অনেক ছাত্রছাত্রীদের কম্পিটিশনে দেখি আমরা কাগজে নিয়ে যান, এই আন্তর্জাতিকভাবে কম্পিউটার সায়েন্স এডুকেশনের সঙ্গে কম্পেয়ার করলে বাংলাদেশ কোথায় আছে? মানে আমি তো পার্টিকুলার একটা কাজ করি, সেটা হলো প্রোগ্রামিং প্রতিযোগিতায় ছাত্রদের নিয়ে যায়। আমি যেটা বলেছি না, অবকাঠামোর অভাব, সুতরাং এই বাচ্চাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটাকে কাজে লাগাইয়া ওদের স্কিলকে ডেভেলপ করা। এবং আপনি জানেন যে গত 14 বছর যাবৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে, প্রতিবারই যোগ্যতা অর্জন করছে। 50টা থেকে 100টা দলের মধ্যে তারা সবসময় থাকছে। আপনি হয়তো জানেন আমাদের দেশের কোন বিশ্ববিদ্যালয় 3000 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান নাই, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু টপ 100 এর মধ্যে সবসময় আছে। এবং 2000 সালে যে প্রতিযোগিতা হয়েছিল অরল্যান্ডো শহরে, সেই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল 11th পজিশন দখল করে, এবং তা MIT, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, বার্কলে এদেরকে পিছনে ফেলে। সুতরাং যথাযথ প্রতিযোগিতার সামনে যদি আমরা ছাত্রদেরকে দাঁড় করাই, দে উইল এক্সেল, তাদের স্কিল ডেভেলপড হবে। এখন বাংলাদেশে অনেক 7000 ছাত্র আছে যারা ইন্টারনেটে প্রোগ্রামিং করে, প্রবলেম সলভ করে। ওরা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য না, বাট দে আর ডেভেলপিং দেয়ার স্কিল ভেরি কমেন্ডেবলি আর কি। জি জি। তাহলে আপনি তো নানান দেশে যান নানান উপলক্ষে, কখনো ফিল করেছেন যে বাংলাদেশের ছাত্রদের লেভেল কি কম্পিউটার সায়েন্সে? আমি লেভেল হিসাবে যদিও পার্সেন্টেজ কম, আমি মনে করি উন্নতি ওদের, মানে মান যদি ধরেন একেবারে টপ 10 এর মধ্যে আমি চিন্তা করতে পারবো। কারণ কিছুদিন আগেই গার্টনার বলেছে টপ 30 দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু চলে এসছে, যেখানে আমরা পার্সেন্টেজ ওয়াইজ ধরছি না কত, কিন্তু গুণগতভাবে যদি ধরি বাংলাদেশ চলে এসছে অলরেডি ফার্স্ট 30 কান্ট্রির মধ্যে। এইটার মধ্যে একটা বড় জিনিস আছে যে মোর দেন ইনস্টিটিউট, আমরা যদি ওপেন সোর্স সবাইকে দিই আর ইন্টারনেট অ্যাক্সেস দিই, আজকাল কিন্তু অনেক কিছু অনলাইন তারা শিখতে পারে, তারা নিজেরা রিসার্চ করতে পারে, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে। আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা এনকারেজ করতে হবে। কোন দেশ ভালো করছে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করে টেকনোলজি দিকটা শিখবো, নিজের উৎসাহ থাকতে হবে ওটার মধ্যে। আর আমরা যদি চিন্তা করি, কিছুদিন আগেই আমি এই সুযোগে বলি যে বাংলাদেশ কে UN খুব সূক্ষ্মভাবে, মানে তাদের ফান্ড দিয়ে চিন্তা করছে যে বাংলাদেশ ইজ দ্য নেক্সট অল্টারনেটিভ ফর আউটসোর্স ওয়ার্ক। আমাদের গুণগত মান বেড়েছে বলেই আমরা কিন্তু এই পর্যায়ে আসতে পেরেছি। আমরা কিছুদিন আগে UNITC থেকে বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানি গেছিল, ওটার মধ্যে আমরাও গেছিলাম। অন্তত পক্ষে 30টা কোম্পানি 100% বাংলাদেশকে আউটসোর্স দিবে এই সূত্রে। ধন্যবাদ মিস নাইলা। ওটা ফোনটা নিয়ে আমি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জুবায়ের। জি। আমি ইংলিশ মিডিয়ামের O level A level পড়িয়েছি। জি। একই সাথে SSC এবং HSC শিক্ষাসূচিটাও দেখেছি। জি। আমার মনে হচ্ছে যে O level A level শেখানো হচ্ছে যে কম্পিউটারে কি কি কাজ করানো যায়। জি। আর আমাদের
শিক্ষাক্রমে শেখানো হচ্ছে যে কম্পিউটার কিভাবে কাজ করে। জি আমার যেটা মনে হচ্ছে যে একজন ড্রাইভার বেশি প্রয়োজন, মেকানিক বেশি প্রয়োজন নেই। জি সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন গুলো শেখানো বেশি জরুরি এবং আমরা সেই অনুযায়ী আমাদের পাঠ্যসূচিটা চেঞ্জ করা উচিত বলে মনে করি। জি ধন্যবাদ। এনি কমেন্ট ডক্টর সাজ্জাদ? না, এখানে যে জিনিসটা বলছিলাম যে কম্পিউটার সায়েন্সে আমি কোয়েশ্চেনটাতে আসছি। জি। কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি ইভেন আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে বা আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আমাদের ছেলেদের দক্ষতা বা আমাদের কারিকুলাম, কোর্স কারিকুলাম আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এবং আমি এই ব্যাপারে নিশ্চিত যে তারা, আমরা যদি আরেকটু ফ্যাসিলিটি দিতে পারি, তারা যে কোনো কোম্পানির ওয়ার্ল্ড ওয়াইড অথবা বাংলাদেশের ভালো কোম্পানিগুলিতে ভালো করতে পারবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। আমাদের কিছু দুর্বলতা আছে রিসার্চ এবং মাস্টার্স পিএইচডি লেভেলে দুর্বলতা অবশ্যই আছে, সেটা প্রপার ফান্ডিং এর অভাবে, ফান্ডিং এবং প্রপার আপনার শিক্ষক বা পিএইচডি আমাদের হোল্ডার অনেক কম। সেখানে একটাই কারণ চলে আসছে, সেটা হচ্ছে আপনার পিএইচডি হোল্ডাররা আসবে দেশে, তাদের প্রপার স্যালারি বা যে কোনো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর এটা ইনসেন্টিভ থাকতে হবে। এখানে প্রচুর নলেজ বেস, সারাক্ষণ ব্রেইনটাকে আপনাকে লজিকে রাখতে হবে, ম্যাথসে রাখতে হবে, প্রোগ্রামিং রাখতে হবে। সারাক্ষণ প্রোগ্রামিং কন্টেস্ট গুলি আমরা করছি। যেসব ফোন করেছেন তার প্রসঙ্গে সেখানে সময় শেষ হবে। উনি বলছেন যে অ্যাপ্লিকেশন নির্ভর স্কুল, আমরা সেটাই বলছি যে স্কুলগুলিতে প্রথমেই আমরা কিছু অ্যাপ্লিকেশন দিতে পারি, বাট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা স্কুল থেকে তৈরি করছি বিজ্ঞান মনস্ক বা লজিক, এটাকে যদি ডেভেলপ না করি বা আমার ম্যাথমেটিক্যাল জিনিসগুলো যদি না দেখাই, এই শুধু অ্যাপ্লিকেশন দেখালে, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে তারা যখন ইউনিভার্সিটিতে আসবে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট একটা হুমকির মুখে পড়তে পারে। তারা সেখানে সুচিন্তিত এবং এক্সপার্টদের মতামত নিয়ে স্কুলের কারিকুলামগুলি করা উচিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ, আনিলা চৌধুরী এবং ডক্টর সাজ্জাদ হোসেন। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে কম্পিউটার সায়েন্সের শিক্ষার দিকটা শুধু আলোচনা করব, সময়ের অভাবে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা আনতে পারিনি। আমরা পরবর্তী কোন একটা অনুষ্ঠানে এর পেশাগত দিক নিয়ে আলোচনা করব, কাজের সুযোগ কেমন আছে এবং ছেলে মেয়েদের অ্যাট্রাক্ট করার মতো পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি কিনা, নাকি তারা বিদেশে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়ে, সেগুলো আমরা একটা আলোচনা করে দেখব। আজকে নানান আলোচনা এসছে, একটা কথা সেটার উপর জোর দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, সেটা অত্যন্ত ইতিবাচক একটা প্রোগ্রাম। তো ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে দেশে যথেষ্ট পরিমাণ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট, দক্ষ গ্রাজুয়েটের দরকার আছে, এবং দক্ষ গ্রাজুয়েট তৈরি করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ফ্যাসিলিটিস দিতে হবে, শিক্ষকের মান বাড়াতে হবে, প্রয়োজন হলে বিদেশ থেকে শিক্ষক আনতে হবে, শিক্ষকের গুণগত মান বাড়ানোর জন্য যা যা করা দরকার তা করতে হবে, এবং কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদেরই কাজে লাগাতে হবে ডিজিটাল বাংলাদেশের নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য। আমরা মুখে বলবো ডিজিটাল বাংলাদেশ, কাজ করার দায়িত্ব দেব যিনি কম্পিউটারের বা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয় তেমন লোকদের, তাহলে কিন্তু ফল ইতিবাচক হবে না। আশা করি সরকার বিষয়টা উপলব্ধি করবে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়কে উপলব্ধি করতে হবে। দেশে যেসব বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে সেসব ডিপার্টমেন্টগুলো কিভাবে চলছে, সেখানে কোনো প্রবলেম আছে কিনা, তারা ইন্টারনেট ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, জেলা শহরের বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, সেগুলো দেখা দরকার। আমি শেষ করব একটা আবেদন জানিয়ে, যেসব বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় তারা সকলে মিলে একটা সম্মেলন আয়োজন করতে পারে, তারা নিজেদের পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের কাছে কতগুলো রিকমেন্ডেশন তুলে ধরতে পারে যে এই পদক্ষেপ নিলে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স এডুকেশন আরো সার্থক এবং কার্যকর হতে পারে। এই অনুরোধ জানিয়ে আজকের গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।